আপনি জানেন বেনামাজি যখন মারা যায় কবরস্থান পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে এই মুর্দা যেন আমার এখানে না আসে। আমার জীবনে আর কি হইল যদি আমি মরার পরে কবর পর্যন্ত যদি আমাকে না চায়? কি করলাম সারা জীবন? শেষ ঠিকানা কবর। ওই কবরস্থান যদি বলে যে আল্লাহ এখানে না আসুক, কেন? কারণ সে বেনামাজি, তাকে যে শাস্তি দেওয়া হবে এটার কারণে আমি কবরের মাটিও কষ্ট পাবো। কারণ কবরস্থান দেখেছে বেনামাজির শাস্তি কি। হাদিসে পাকে আছে ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজ শেষ করে আরেক নামাজের অপেক্ষা করা, মাঝখানে যে গ্যাপ, ওই গ্যাপের মধ্যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। গুনাহ মাফ হতে থাকে, সওয়াব লিখতে থাকে আল্লাহর পক্ষ থেকে। এই গ্যাপের কোনো লস নাই। পরিবার কি পারে? পরিবার সব পারে। ইউর ফাদার অ্যান্ড ইউর মাদার, দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ ইউ। আপনার প্রথম বিশ্ববিদ্যালয়, আপনার অক্সফোর্ড হলো আপনার বাপ, আপনার ক্যামব্রিজ হলো আপনার মা, আপনার ডিইউ হচ্ছে আপনার বাপ, আপনার সিইউ আপনার মা, আপনার বুয়েট আপনার বাবা, আপনার চুয়েট আপনার মা, আপনার আজহার আপনার বাবা। বাবা কৃষক হতে পারে, নো ম্যাটার। বাবা রিক্সাওয়ালা হতে পারে, নো প্রবলেম। আপনার আব্বা এবং আম্মা যদি আপনাকে প্রথম সংস্কৃতির শিক্ষা না দেয়, পৃথিবীর কেউ আপনাকে সেটা দিতে পারবে না। আর কথা বলেন না? যেমন আমি একটা বলি আপনাকে, ধরেন আমাদের গ্রামে একটা সংস্কৃতি ছিল ছোটবেলা থেকে, এখন আছে কিনা জানি না, যে ফজরে ঘুম থেকে উঠে মক্তবে যাওয়া। আছে? এখানে আছে? মাশাআল্লাহ। এই যে সকালবেলা বাচ্চারা কুয়াশার ভিতরে, মনে হচ্ছে কুয়াশার অন্ধকারের ভিতরে কিছু ফেরেশতা হাঁটতেছে, মাথায় টুপি দিয়ে ছোট ছোট বাচ্চা যাচ্ছে মক্তবে, ঝিমঝিম ঝিমঝিম করে। গিয়ে ভিতর থেকে, মসজিদের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলিফ আল্লাহ বা বাইতুল্লাহ। কিন্তু এই সংস্কৃতি যেদিন বিলুপ্ত হয়েছে, যেদিন থেকে সকালবেলার সংস্কৃতি হয়ে গেছে সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডিওজি ডগ, ডগ মানে কুকুর। কথা বলেন? সেদিন থেকে অপসংস্কৃতির দরজা খুলেছে। এরপরে সন্ধ্যার পরে একটা সংস্কৃতি ছিল আমাদের দেশে, এখনো গ্রামে গঞ্জে হয়তো থাকতে পারে, যে সন্ধ্যার আগে ঘরে আসতেই হবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ, এই সংস্কৃতিকে আমি স্যালুট জানাই। ওই মা বাবাদেরকে আমি সম্মান জানাই, তাদেরকে দাঁড়িয়ে মন চাচ্ছে আমি স্যালুট করি, যারা আমাদেরকে মাগরিবের আগে ঘরে আসতে বাধ্য করেছে। এখন আপনি দেখবেন মাগরিবের পরে বের হয় ফলাফল, কোথায় পাবেন আপনি? ব্রিজের উপরে। কি করতেছে? বেনসন। কথা জোরে বলেন না ঠিক কিনা? কোথায়? ব্রিজের নিচে। কোথায়? পুকুরের বৈঠকখানায় পা তুলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হয়ে গেছে এই প্রজন্মের? তুমি কি হয়ে গেছো? তোমাকে সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়ে একটু বাতাস খেতে হচ্ছে যে? কেন তুমি গিয়েছো? তোমার উচিত ছিল প্রতিদিন অন্তত 10 পৃষ্ঠা পড়া, যে কোনো বই, অ্যাটলিস্ট ডেইলি 10 পৃষ্ঠা যে যুবক পড়বে সে একদিন বড় কিছু হবেই। তুমি কি করতে গেছো ওখানে? এরপরে মা কি করে এখন? ফুদ বাদ খাতি, আয় বাদ বাড়ি বইতে কি, আয় আয় আয়, বাবা ডাকা পাঠায়, আয়। তুমি তখন বাবাকে মানো না, তুমি পালোয়ান হয়ে গেছো। বাবাও তোমাকে এখন আগের মতো শাসন করতে চায় না, বেয়াদব হয়ে গেছো তো। কোন সময় তুমি তার চোখে চোখ রেখে কথা বলো, সে এখন তোমাকে সেরে সেরে চলতে চায়। মানে ঘরের মধ্যে তুমি একটা কি আসো, একটা কি বলে জঙ্গল থেকে পালিয়ে আসা একটা জন্তু।
প্লিজ, আপনারা কি কষ্ট পাচ্ছেন কথাগুলোতে? যে সন্তানকে বাপ মা শাসন করা ছেড়ে দিয়েছে, বুঝবেন সে এই কুলেও নাই ওই কুলেও নাই, সে একটা জন্তু ছাড়া কিছু না। তাকে মানুষ বললে ভুল হবে। বাপ মা শাসন কখন ছাড়ে? যখন বাপ মা মনে করে যে সে আমার শাসন আর মানবে না। বাবা মার মনে এই কথা আসার আগে যে আমার এই ছেলে আমার শাসন আর মানে না। মাঝে মাঝে আমরা মাদ্রাসায় বা স্কুল কলেজে অনেক গার্জিয়ানকে দেখি, অনেক বাবা মাকে দেখি এসে শিক্ষককে বলে, হুজুর আমার ছেলেকে তো আমি আর কন্ট্রোল করতে পারছি না। এই কথা যখন বাপ মা বলে তখন আমার মনে হয় ওই ছেলের আসলেই বেঁচে থাকা অধিকার সে হারিয়ে ফেলেছে। কারণ যার বাপ মা তার উপর থেকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়েছে, আল্লাহ এবং রসুল তার উপরে নারাজ নারাজ নারাজ। সে পরিবারের বোঝা, সমাজের বোঝা, দেশের বোঝা, রাষ্ট্রের বোঝা। বাপ বুড়া হয়ে গেছে, আমাদেরকে জিজ্ঞেস করেন না। বাপ আমাদের যত বুড়া হবে আমাদের শ্রদ্ধা তত বাড়বে যে, কারণ উনি যত বুড়া হচ্ছে ওনার পাওয়ার তত বাড়তেছে। যে যত বাবা বুড়া হচ্ছে, মা বুড়া হচ্ছে, ওনার পাওয়ার তত বাড়তেছে। আগে বদদোয়াটা একটু ঘুরে ফিরে গেলেও বয়স যত বুড়ার দিকে যাবে তত ডিরেক্ট যাবে বদদোয়া। দোয়া তো আরো স্পিডে যাবে। আগে দোয়া যদি 200 মাইল স্পিডে যেত, বুড়া হওয়ার পরে দোয়া যাবে 2000 মাইল স্পিডে। কোরআন ইন্ডিকেট করে বলেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। অনেক বাবা মা আছে সমাজে, ছেলেকে আর আগের মতো বকা দেয় না। কেন? ছেলে এখন বেনসন খাইতো। কথা কইতেছে না? ছেলে এখন মোটর সাইকেল চালাইতো। ছেলে এখন 10-12 জন বন্ধু নিয়ে হাঁটে। ছেলে তো তার রাত শুরু হয় 10টার পর থেকে না। আমরা গর্ব করতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের আব্বা আম্মারা আমাদেরকে মাগরিবের আগে ঘরে ঢুকা বাধ্যগত করেছিল। মাগরিবের পরে কোনোদিন ঘরে কোথাও থেকে আসতে হয়েছে 100টা কৈফিয়ত দিতে হয়েছে দাঁড়িয়ে। পেছনের দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে ঢুকতে হয়েছে ঘরে। কোন আত্মীয়র বাড়িতে গেছি বা কোনো জায়গায় গেছি, তাও কোনো অবৈধ অযৌক্তিক কাজে না, জরুরি কাজে গেছি, কুচিংয়ে গেছি বা কোথাও গেছি, কোনো আত্মীয়র বাড়িতে গেছি, মাগরিবের পর কেন হলো? সেই ছেলেগুলো আজকে মানুষ হয়েছে, সমাজের ক্রিম হয়েছে এগুলো আজকে। আপনি খবর নেন, আপনি সচিবালয়ে গিয়ে খবর নেন, জয়েন্ট সেক্রেটারিদের মধ্যে খবর নেন, দেশ যারা চালাচ্ছে তাদের মধ্যে যাদেরকে নমনীয় পাবেন, ভদ্র পাবেন, আপনি জিজ্ঞেস করেন আপনি এত ভদ্র কেন স্যার? আপনার চেয়ে 10 গুণ নিচের পোস্টের লোকের গরমের লগে তো মানুষ হাঁটতে পারে না আশেপাশে। আপনি এই ভদ্রতা কোথায় শিখেছেন? উনি বলবে মক্তবে শিখেছি, মা বাবার কাছে শিখেছি। এটা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে গিয়ে শিখি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। অপসংস্কৃতি হয়ে গেছে কোনটা? সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়ে আড্ডা মারা। অপসংস্কৃতি রোধে পরিবারের প্রথম দায়িত্ব হলো ফজরের টাইমে বা সন্তানকে এনি হাও, রাতে 3টা বাজে ঘুমাক, 5টা বাজে ঘুমাক, তাকে ঘুম থেকে তুলে দেওয়া। কথা জোরে বলেন। 2, ইম্পর্টেন্ট, সন্তানকে এনি হাও সন্ধ্যার ভেতরে ঘরে প্রবেশ করা বাধ্যগত করা। হ্যাঁ, জরুরি কাজে, জরুরি অনুষ্ঠানে, জরুরি প্রয়োজনে সে যাবে,
তবে সে নিজের সিদ্ধান্ত নেবে না, সে অ্যাপ্লিকেশন করবে আব্বার কাছে, মৌখিক অ্যাপ্লিকেশন। আব্বা, আমার আজকে সন্ধ্যার পরে অমুক জায়গায় একটু যাওয়ার দরকার পড়তো। সে কখনো যেন নিজে ইচ্ছা মতো যেতে না পারে। বাবা মাকে সেরকম অ্যাডমিনিস্ট্রেশন মজবুত রাখতে হবে। লুজ অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেলে সন্তান নিজে নিজে বের হয়ে চলে যাবে। একদিন যাচ্ছি বলবে, আরেকদিন পরে আসবো বলবে, আরেকদিন দেখবেন সন্তান আর বলবেই না। ঠিক কিনা কথা জোরে বলেন। তাহলে প্রথম হলো ফজরে ডেকে দেওয়া, পরিবারের দায়িত্ব। সেকেন্ড কি? সেকেন্ড দায়িত্ব কি বললাম? সন্ধ্যার আগে ঘরে ঢুকা। এই দায়িত্ব কার? আরো জোরে বলেন, আরো জোরে। গুরুত্বপূর্ণ। তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ, ঘরের মধ্যে ইসলামিক মজলিস করা। কি মজলিস? যেভাবে আপনি ফুটবল খেলা দেখার জন্য মজলিস করেন না একটা, আগে হয়তো বাংলা সিনেমা দেখার জন্য, আলিফ লায়লা দেখার জন্য। কথা বলে না, এই কথা বলে না। সাদা কালো টিভিতে মানুষগুলো এভাবে বাঁকা বাঁকা হয়ে যায়। ঝিলঝিল ঝিলঝিল ক্রিকেট, বাংলা সিনেমা, তারপরে কি আলিফ লায়লা দেখার জন্য যেভাবে পাড়া প্রতিবেশী সবাই, যার ঘরে টিভি, তার জানালা দিয়ে, তার দরজা দিয়ে, তার পাকঘর দিয়ে, ঠিক কিনা বলেন বলেন বলেন, ওরকম আপনি ইসলামী মজলিস করেন ঘরে। বর্তমানে কি হয়? কোপা আমেরিকার ফাইনাল, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল, আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা। কথা জোরে কর না, ঠিক কিনা? সবাই মিলে যেভাবে বসেন, ওরে টান টান উত্তেজনা, এক হাতে সোনাসুর, আরেক হাতে চিপস, এদিকে কোক, ওইদিকে বলে সোনামুড়ি কই আসতেছে, আবার অনেকে বিরিয়ানিও করে ফেলে বলে। আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে গিয়ে? আপনি যদি বিরিয়ানি বানিয়ে ইসলামী মজলিস বানাতেন, অর্থাৎ ঘরে সবাই যারা একে অপরকে দেখা দিতে পারে, নারী পুরুষ, তারা সবাই বসবে, জায়েজ যাদের সাথে সামনে যাওয়া, বউ, স্বামী, কন্যা, পুত্র, নাতি, পতি সবাই নিয়ে বসেন, সিদ্দিক আকবরের জীবনী পড়েন। খাবার থাকবে, মজার মজার খাবার হবে, 2-3 পৃষ্ঠা একজনে পড়ার পর আরেকজন নিবে হাতে পড়বে। ফারুক আজমের জীবনী, ওসমান নুরাইনের জীবনী, আমার নবীর গোটা জীবনটা শেষ করে দেন আপনি ঘরে বসে বসে। আপনি আমার নবীর জীবনী গ্রন্থটা পুরো খতম দেন, অথবা এমন করেন কোরআনের একটা তাফসির নেন, বাংলা কানজুল ঈমান নেন, 2 লাইন আয়াত অনুবাদ, উনি 2 লাইন, ইনি 2 লাইন, ইনি 2 লাইন, এভাবে প্রতি সপ্তাহে একবার যদি ঘরে ইসলামী মজলিসের ব্যবস্থা হয়, অপসংস্কৃতির কবর হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন। কয়টা পয়েন্ট বলেছি? একটা কি বলেছি? ফজরে কি ঘুম থেকে উঠতে না পারলে ছেড়ে দিবেন? আবার একটা বিষয় মনে রাখিয়েন, ঘুম থেকে ডাকার সময় হ্যাঁ ঘুমে আসে, সে স্ট্রোক করতে পারে। অনেকে আছে আজও ন উঠিলি, কথা জোরে বলেন না, এটা করা যাবে না। আস্তে করে কাছে গিয়ে নাম ধরে ধরে, যেমন কি নাম তোমার? কি? শামজাদ। নতুন নাম শুনলাম, গফুর। আব্দুল, আবার ডাইরেক্ট গফুর বললে অসুবিধা আছে, আব্দুল গফুর বলতে হবে। কাছে গিয়ে এভাবে ডাকবেন, আব্দুল গফুর, আব্দুল গফুর, আব্দুল গফুর, আব্দুল গফুর। হাসার কথা না, শেখাচ্ছি।
আস্তে আস্তে ভয়েসটা বাড়বে, আবার চলে যাবেন, 2-3 মিনিট পর ঘুরে আবার আসবেন। আব্দুল গফুর, ও আব্দুল গফুর, কোনো মতেই ভয়েস সো লাউড করা যাবে না। তৃতীয়বার আরেকটু বড়, আব্দুল গফুর, আব্দুল গফুর, এভাবে করে প্রতিদিন ডাকবেন। এখন আপনি যে ডাক মারছেন, পোলা সারা রাত ঘুমাইতে পারে না ডাকের ডরে, কথা বলেন। তাহলে অপসংস্কৃতি রোগে পরিবারের ভূমিকা কয়টা পয়েন্ট বলেছি? 3টা। 1 হলো ফজরে অবশ্যই ডেকে দেওয়া, নামাজ নিশ্চিত করা। 2, মাগরিবের আগে ঘরে প্রবেশ করা নিশ্চিত। বর্তমান সিচুয়েশন, পরিবেশ, দেশের বর্তমান অবস্থা অনুযায়ী এটা এমনও জরুরি সন্ধ্যার ভিতরে সন্তান পরিবারের ঘরে চলে আসুক, ঠিক কিনা জোরে বলেন। 3 কি বলেছি? ইসলামী মজলিস করা। কি বলেছি? ইসলামী মজলিস। 4, সবাই মিলে খেতে বসা একসাথে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই খানার একজন এক এক রুমে খাওয়ার কারণে, এক একজন এক এক টাইমে খাওয়ার কারণে ঘরে অনেক 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 ক্ষতি হয়, বিশেষ করে সংস্কৃতির ক্ষতি হয়ে যায়। 4, কিছু মনে করবেন না, মেহেদি অনুষ্ঠানের নামে যা হয়, বিয়ের নামে যা হয়, এগুলো কি সংস্কৃতি না অপসংস্কৃতি? আপনারা মানেন তো বিষয়টা? এটা আগে নিজে মানেন যেটা গুনাহ, এটা হারাম, এটাকে আমরা এখন ইউজ টু করে ফেলেছি। এটা বোধহয় জায়েজ, মনে হয় কোরআন হাদিসে কোনো কোনায় কানসাই বোধহয় আছে না। যত বিষয় ইসলামে ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্যের কালচার ঢুকেছে, এগুলো আপনি লিস্ট করেন। 4 নম্বর পয়েন্ট কি? আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার লাইফে যতগুলো ওয়েস্টার্ন কালচার প্রবেশ করেছে, আপনার ড্রেসে, আপনার মাথার চুলে, আপনার খাবারের স্টাইলে, আপনার কথা বলার মধ্যে, আপনার জীবন আচারের মধ্যে, এগুলোর একটা লিস্ট পরিবারকে বসে করতে হবে। ধরেন লিস্টের মধ্যে 1 নম্বর আসছে চুল। কি আসছে? চুল। বাবা মার দায়িত্ব হচ্ছে নিজে সেলুনে গিয়ে দাঁড়িয়ে থেকে চুল কেটে দেওয়া। কথা জোরে বলেন। আপনি সন্তানকে কেন অনুমতি দিয়েছেন নিজে চুল নিজে কাটার? সে 3 বার যাবে, 3বার বাটপারি করে আসবে। প্রথমবার সে এদিকে চেঁচে দিয়েছে, এদিকে গেতে দিয়েছে, পরের বার তাকে আবার ধাক্কা মাক্কা দিয়ে পাঠাইলেন, পরে গিয়ে সে আবার আরেক ডিজাইন করছে। আমি কি জানি, কি বলে আমি কি জানি, সেলুনাকে বলছিলাম, সে তো কথা শুনে নাই। আমি বলছিলাম তো ঠিক করে দিতে, না, আপনি দাঁড়িয়ে থেকে ব্যথাতে নিয়ে একদম চুপচাপ বলবেন যে পুরা মাথা এক্সারসাইজ করে দাও। কথা বলেন না ঠিক কিনা? আমি আজকে আমার একটা ছাত্রকে বলেছি, একটা চুলের কাটিং একটা ছেলের A+ মিস করাইতে পারে। একটা চুলের কাটিং একটা ছেলের গোল্ডেন GPA 5 মিস করিয়ে দিতে পারে। কারণ যে ছেলে ম্যাট্রিক পরীক্ষার্থী, যে ছেলে ইন্টার পরীক্ষা দেবে, যে ছেলে কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেবে, সে যখন চুলের মধ্যে অনেক বেশি ফ্যাশনেবল চুল কেটেছে, সে তার লাইফে তার প্রতিদিনের সময়ে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা চুলে ঠিক করতে করতে চলে যাচ্ছে। কথা কয় না? এখন যার মাথায় চুল ডিজাইন করার কিছুই নাই, সে মাথার চুল নিয়ে টেনশন করার সময় নেই, সে ওই সময়টা পড়বে। একটা মাথার চুল একটা ছেলেকে ইসলাম থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে। কেমনে? ধরেন যাদের মাথার চুলের মধ্যে অতিরিক্ত ফ্যাশনেবল বিভিন্ন রকম, এই যে আছে না আমাদের যুবক, এখানে অনেক আছে, অনেক এখানে আছে, দেখবেন এদিকে মানে এটাকে কি বলে, যে গোডাউন আর শোকেস এক না, আর কি শোকেস একরকম, গোডাউন আর একরকম। মনে হবে দূর থেকে এদিকে মনে মাথায় মনে চুল টুল নাই, খুলে দেখবেন বিশাল ঝাগড়া বের হয়েছে। এই চুল
ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ অপসংস্কৃতি, ব্যাড কালচার আমাদের সমাজে প্রবেশ করেছে। ঠিক কিনা কথা বলেন? এই চুল আপনার কি ক্ষতি করলো দেখেন। আপনার সময় নষ্ট করতেছে, 1। 2, আপনার টাকা নষ্ট করতেছে, কারণ আপনার চুলের ডিজাইন করতে গিয়ে আপনাকে কিছুদিন পর সেলুনে যেতে হচ্ছে। এখন আপনি সবসময় একই সাইজ চুল কেটেছেন, আপনার চুল বহু লম্বা হয়ে গেল, কোনটা সপ্তাহে একই সাইজ। এই চুল আপনাকে টুপি পরতে দিচ্ছে না, টুপি পরতে দিচ্ছে না। অনেক মাদ্রাসার ছাত্রদেরকে আমরা দেখি টুপি নিয়ে আসে পকেটে, ক্লাসে ঢুকার আগে কোনো মতে রুটি টুপিটা দেয়। কি টুপি? রুটি টুপি। রুটি টুপি মানে নরমটা আর কি, যাতে পকেটে ঢুকাতে খুব ইজি হয়। আবার ক্লাস শেষ করে যাওয়ার সময় টুপিটা পকেটে নিয়ে চুলগুলো দেখিয়ে চলে গেছে। সে কি কোনোদিন আলেম হবে? কশ্চিন কালেও হবে। দুনিয়া উল্টে যাবে যে সে আলেম হবে না। যে ব্যক্তি এখনো মাথায় টুপি দিতে পারে না, সে কি আলেম হবে? তার কি ইসলাম? এখন কি লাভ করলো চুল আপনার মাথায় টুপি দিতে দিল না। বারবার আপনার হাত চলে আসতে, টুপিটা ধরতেছে পকেটে ঢুকাইতে, বারবার হাত চলে আসতেছে, টুপিটা পকেটে ঢুকাই ফেলতে চাচ্ছে। এই যে আমার ক্যামেরাম্যান মুন্না অল টাইম টুপি দিয়ে রাখে, একজন হুজুরের মতো, খুব ভালো লাগে আমার। টুপি দিলে একটা মানুষের সম্মান 10 জনের ভিতরে বেড়ে যায়। 10টা মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওখানে একটা মানুষের মাথায় টুপি আছে, আপনি ওই 10 জনের সাথে বিহেভ করবেন এক স্টাইলে, আর যে টুপি মাথায় আছে তার সাথে আপনার বিহেভ নরম হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমাকে যদি আপনি বলেন টুপি ছাড়া এখান থেকে শহরে যান, আমি বলবো 10,000 টাকা আপনি রাখেন, আমাকে টুপি ছাড়া যেতে দিয়েন না। আমাকে যদি আপনি বলেন যে হুজুর আপনার দাড়িগুলো কেটে দেন এক পুজে, 10 লাখ টাকা দিব, খোদার কসম 10 লাখ টাকা নিব না, দাড়ি কাটতে দিব না। কেন? কারণ এই টুপি আর এই দাড়ির মধ্যে কি ইজ্জত, এটা আমি জানি। আপনি মানুষকে টাকা দিয়ে সালাম দেওয়াতে পারবেন, সালামটা এখান থেকে আসবে না, এটা টাকার সালাম। এটা মেজবানের সালাম, ওটা বিরিয়ানির সালাম, ওটা সমুসা আর 1 কাপ চার সালাম। কিন্তু একজন মানুষ দাড়ি আর টুপি দিয়ে যখন হেঁটে যায়, তাকে অন্য মানুষ সালাম দিয়ে দেয়, সেটা হলো হৃদয়ের সালাম। তো এই চুলের কাটিং হাজার হাজার যুবকের মাথা থেকে টুপি খুলে ফেলতে বাধ্য করেছে। ব্যাড কালচার। বাবা মা সন্তানের ড্রেস কোড দেখতে হবে, সে কি পড়তেছে, তার ছেলে কি ড্রেস পরে। প্যান্টের মধ্যে শালীন প্যান্ট আছে, আর কিছু কাপড় আছে কিয়ামতের আলামত, কাপড় পরেও ল্যাংটা মনে হয়। কথা জোরে বলেন না। এমন প্যান্ট ঢুকাইছে, কেমনে বের করে কেমনে আল্লাহ জানে। মনে হয় মেশিন আছে বাসায়, মেশিন দিয়ে টেনে বের করে, আবার বোধহয় মেশিন দিয়ে ঢুকায়। কারণ দেখলে বোঝা যায় এই প্যান্ট পরা তো কঠিন ব্যাপার, এটা যুদ্ধের মতো। আমরা কত আরাম, কথা বলে না, ঠিক করে কথা বলে না। জুব্বা পরে ফেলছি, ভিতরে লুঙ্গি একটা বসছি, মারহাবা, মাঝে মাঝে পায়জামা আছে, কি আরাম। এখন আপনি এই জিন্সের প্যান্ট এত টাকা দিয়ে কিনলেন, পরতে এক হাসর, খুলতে আরেক কিয়ামত। আর এই প্যান্ট পরে না বসতে পারতেছেন, না প্রস্রাব করতে পারতেছেন, না পায়খানা করা তো অসম্ভব মনে হচ্ছে। আমি জানি না করতে পারে কিনা। কিভাবে করবেন? কি করলেন আপনি? ব্যাড কালচার। এই প্যান্ট কি করলো? এই প্যান্ট পেট্রোল পাম্পের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাবখানা বানাইলো। আপনারা জানেন না সেটা? বিভিন্ন হোটেলের রেস্টুরেন্টে আপনি দেখবেন, দামি দামি রেস্টুরেন্টে এখন দাঁড়িয়ে প্রস্রাব। কেন? ইসলামকে দাঁড়িয়ে প্রস্রাব করতে অনুমতি দিয়েছে আপনাকে? দাঁড়িয়ে প্রস্রাব একটা প্রাণী করে, আমি নাম বলতে পারতেছি না, এখানে লজ্জা লাগতেছে আমার। এখন আপনার দোষ তো নাই। ওই যে প্যান্ট, ড্রেস, ওটা আপনি যখন থেকে পড়া শুরু করেছেন, আপনি বাধ্য হয়েছেন দাঁড়িয়ে প্রস্রাব করতে। আর দাঁড়িয়ে প্রস্রাব করে আপনাকে কি করলো? নবীজির বসে প্রস্রাবের যে সুন্নাহ, এটাকে শেষ করে দিল আপনার জীবন থেকে। একটা সুন্নাহ শেষ।
এরপর কি করলো? আপনাকে কিডনি রোগী বানিয়ে ফেললো। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যাবে একদিন। কি করলেন আপনি? তো বাবা মার দায়িত্ব হলো সন্তান কি পড়ে সেটা দেখা। কথা জোরে বলে না, ঠিক কিনা বলে? মেয়ে কি পরে যায়, ঘর থেকে বের হচ্ছে, 10 বার তাকে ড্রেস চেঞ্জ করাইতে হবে। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামী ড্রেস সে পরে নাই, ততক্ষণ তাকে আবার রিপিট করতে হবে, আবার রিপিট করতে হবে, আবার রিপিট করতে হবে। ব্যাড কালচার থেকে বাঁচার উপায়। আর অনেক অনেক কথা শেষ হবে না। আমরা সারাক্ষণ এগুলো নিয়ে ভাবি কিভাবে এই কওমকে আগুন থেকে বাঁচাবো। নিজে আগুন থেকে বেঁচে গেলে তো হবে না, পরিবারকেও বাঁচাতে হবে। পরিবার মানে শুধু আমার ছেলে মেয়ে, আমার পরিবার এটা না। আমার ইসলামের অনুসারীরা সবাই আমার পরিবার। হাদিসে পাকে আছে, আল মুমিনু লিল মুমিনি কাজাসাদিন ওয়াহিদিন। এক মুমিন আর এক মুমিনের জন্য একটা শরীরের মতো। পুরো পৃথিবীর সমস্ত মুসলমান, সমস্ত মুমিন একটা বডি। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যখন চোখে ব্যথা পায় পুরো বডি ব্যথা পায়,